হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই পার্টে আমরা বেসিক্যালি ইন্ডিয়ান পলিটি যে লক্ষ্মীকান্ত বইয়ের চ্যাপ্টার নাম্বার 7 সেটা আজকে আমরা স্টার্ট করব। অর্থাৎ এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, তো এটা একটা অনেক বড় চ্যাপ্টার। তো এটা আমরা কয়েকটা পার্টে স্প্লিট করার চেষ্টা করব। অর্থাৎ অ্যাট প্রেজেন্ট আমাদের জানতে হবে যে এখন আমাদের কতগুলো মৌলিক অধিকার রয়েছে বা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। তো টোটাল আমাদের ফান্ডামেন্টাল রাইটস রয়েছে অ্যাট প্রেজেন্ট 6টা। তাহলে প্রত্যেকটা 6টা যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, তো তার জন্য 6টা সেকশনে আমরা ভিডিওটাকে স্প্লিট করব 6টা পার্টে ডিটেলস এক্সপ্লেনেশনের জন্য। আর যেটা আর্টিকেল নাম্বার 12 এন্ড 13 রয়েছে সেটা আজকে আমরা এই পার্টে ডিসকাস করব। তো ফান্ডামেন্টাল রাইটস এর স্টার্টিং এ যেটা রয়েছে আমাদের জানতে হবে যে কোন পার্টে এটা ডিসকাস করা হচ্ছে বা আর্টিকেল নাম্বার কত থেকে কতর মধ্যে এটা বিলংস করছে এবং কোন কান্ট্রি থেকে আমাদের যে ইন্ডিয়ান ফ্রেমার্স যারা রয়েছে কনস্টিটিউশনে, তো কোন কান্ট্রি থেকে ফান্ডামেন্টাল রাইটস কে বড় করা হয়েছে, তো সেগুলো সমস্ত কিছু আমাদের জানতে হবে। তো শুরু করা যাক। তো ফার্স্টে যেটা রয়েছে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, তো এটা আমাদের বেসিক্যালি পার্ট 3 আর্টিকেল নাম্বার বিলংস করছে এখানে 12 থেকে 35 এর মধ্যে। অ্যাকচুয়ালি আমাদের ফান্ডামেন্টাল রাইটস কে মানে ফান্ডামেন্টাল রাইটস বিলং করছে আর্টিকেল 12 থেকে 35 এর মধ্যে। তো ইট ইজ বেসিক্যালি ডিরাইভড ফ্রম ইউএসএ, আমেরিকান কনস্টিটিউশন থেকে এটা নেওয়া হয়েছে, দ্যাট ইজ কল্ড বিল অফ রাইটস। যেটা নেক্সট বলতে চাইছে যে ইট ইজ বেসিক্যালি নোন অ্যাজ ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। তাহলে ফান্ডামেন্টাল রাইটস কে ম্যাগনা কার্টা বলা হয়। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ফান্ডামেন্টাল রাইটস কে ম্যাগনা কার্টা বলা হয় কেন, যে ম্যাগনা কার্টা জিনিসটা কি আমাদের যদি জানতে হয়। যে ম্যাগনা কার্টা হচ্ছে যে ব্রিটিশ কিং একজন ছিলেন, ব্রিটিশ কিং ইন দ্য ইয়ার অফ 1215। তো 1215 তার নাম হচ্ছে কিং জন। তো কিং জন কি করেছিলেন না, সেইখানে অর্থাৎ ব্রিটিশের মানে যে সমস্ত ইংল্যান্ডে প্রথম তিনি একটা রিটেন ডকুমেন্টস পেশ করেছিলেন রিলেটেড টু ফান্ডামেন্টাল রাইটস, মানে কিছু অধিকার পেশ করেছিলেন যে সমস্ত মৌলিক অধিকারগুলো। তো তারই রেসপেক্টে যেহেতু এটাও একটা ফান্ডামেন্টাল রাইটস, তাই আমাদের এই কনস্টিটিউশনের যে পার্ট 3 সেটাকে বেসিক্যালি বলা হয় ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। তাহলে আমাদের এক্সাম পারপাসের জন্য এটা ইম্পর্টেন্ট যে কোন পার্টের আর্টিকেলস গুলোকে, মানে কোন পার্ট আমাদের নোন অ্যাজ কনস্টিটিউশনে ম্যাগনা কার্টা, সেটা হচ্ছে পার্ট 3। আর্টিকেল বিলংস করছে এখানে আর্টিকেল 12 থেকে 35। এরপরে যেটা রয়েছে দ্য ফান্ডামেন্টাল রাইটস আর গ্যারান্টেড বাই দ্য কনস্টিটিউশন টু অল দ্য পারসনস উইদাউট এনি ডিসক্রিমিনেশন। তাহলে ফান্ডামেন্টাল রাইটস যেটা রয়েছে দ্যাট আর গ্যারান্টেড, মানে এটা গ্যারান্টেড থাকছে বাই দ্য কনস্টিটিউশন টু অল দ্য পারসনস উইদাউট এনি ডিসক্রিমিনেশন, অর্থাৎ কোনো ভেদাভেদ কিছু করা হয় না এখানে, যেটা গ্যারান্টি দেওয়া হচ্ছে যে বাই দ্য কনস্টিটিউশন টু অল দ্য পারসনস ইকুয়ালি। কিছু এক্সেপশন রয়েছে, কোনগুলো ফরেনাররা পাবে, কোনগুলো ইন্ডিয়ান সিটিজেন্স অনলি পাবে, কোনগুলো বোথ পাবে। তো সেইগুলো আমরা পরে যখন ফিচার্স পড়বো তো তখন এগুলো আমরা ডিসকাস করব। দে আপহোল্ড দ্য ইকুয়ালিটি অফ অল দ্য ইন্ডিভিজুয়ালস, মানে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ইকুয়ালিটি অফ অল দ্য ইন্ডিভিজুয়ালস, দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল, দ্য লার্জার পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড ইউনিটি অফ দ্য হোল নেশন, এটা এখানে ডেসক্রাইব করছে। এন্ড দে আর ফান্ডামেন্টাল অলসো ইন দ্য সেন্স, এটা ফান্ডামেন্টাল বেসিক বলা হচ্ছে এই সেন্সে দ্যাট ফর দ্য অল রাউন্ড ডেভেলপমেন্ট ফর দ্য ইন্ডিভিজুয়ালস, মানে বলতে চাইছে ম্যাটেরিয়াল, ইন্টেলেকচুয়াল, স্পিরিচুয়াল অ্যান্ড মোরাল, সমস্ত পারপাসের জন্য এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসটা কি হচ্ছে অল রাউন্ড ডেভেলপমেন্টের জন্য, সমস্ত দিক থেকে অল রাউন্ড ডেভেলপমেন্টের কথা এখানে বলা হচ্ছে অফ দ্য ইন্ডিভিজুয়ালস। তো এর পরের পার্টে আমরা আরো পয়েন্টস গুলো দেখবো যে ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে আমাদের যে টোটাল কতগুলো ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, অর্থাৎ আমাদের যে প্রপার্টিজ গুলো রয়েছে বা ফিচার্স রয়েছে ফান্ডামেন্টাল রাইটস, সেটা যাওয়ার আগে আমাদের জানতে হবে যে ফান্ডামেন্টাল রাইটস এ যে অ্যাট প্রেজেন্ট 6টা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে এটা ঠিকই, কিন্তু ইনিশিয়ালি টোটাল নাম্বার অফ ফান্ডামেন্টাল রাইটস কিন্তু ছিল 7টা। তো তার মধ্যে একটা ডিলিট করা হয়েছে এবং কবে ডিলিট করা হয়েছে সেই ডিটেলসে এখানে আমরা এক্সপ্লেন করব। তাহলে এখন পার্ট 3 যেটা বলতে চাইছে আর্টিকেল নাম্বার 12 টু 35, সেটা থাকছে আমাদের পার্ট 3 তে ফান্ডামেন্টাল রাইটস এ। তো পার্ট 3 এর আর্টিকেল 12 এন্ড 13 এটাই আমরা আজকের পার্টে ডিসকাস করব। তাহলে তখন আমরা এটাকে ভালো করে এক্সপ্লেন করছি। তো যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস টোটাল ছিল 7টা, যখন কনস্টিটিউশন বিল্ড আপ হয় তখন টোটাল কনস্টিটিউশন ছিল 7টা। তো সেগুলো কি কি, একটা হচ্ছে আমাদের রাইট টু ইকুয়ালিটি, সেকেন্ড হচ্ছে রাইট টু ফ্রিডম, রাইট টু ইকুয়ালিটি বিলংস করছে আর্টিকেল 14 থেকে 18 এর মধ্যে। তারপরে রয়েছে আর্টিকেল 19 থেকে 22। এরপরে রয়েছে রাইট
against exploitation, right against exploitation, that is article 23 and 24. next point রয়েছে right to freedom, right to freedom of religion, right to freedom of religion, তো যেটা আমাদের আর্টিকেল নাম্বার 25 থেকে 28 এর মধ্যে ডিসকাস করা হয়। নাম্বার 5 যেটা রয়েছে সেটা হচ্ছে কালচারাল এন্ড এডুকেশনাল রাইট, কালচারাল এন্ড এডুকেশনাল রাইট, অর্থাৎ যেটা আমাদের আর্টিকেল 29 থেকে 30 এর মধ্যে রয়েছে। নেক্সট পয়েন্ট আমাদের যেটা থাকে যে রাইট টু প্রপার্টি, যেটাই কিনা ডিলিটেড করা হয়েছে আমাদের। রাইট টু প্রপার্টি হচ্ছে আর্টিকেল নাম্বার 31 এন্ড রাইট টু কনস্টিটিউশনাল, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ যেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 32। তো এই ছিল আমাদের টোটাল সাতটা ফান্ডামেন্টাল রাইটস ছিল। বাট নাও এ ডেজ, এখন এট প্রেজেন্ট রাইট টু প্রপার্টি সেটা আমাদের ডিলিট করা হয়েছে এট 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এ। 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এ এই রাইট টু প্রপার্টি সেটাকে ডিলিট করা হয়েছে এবং এটাকে কি করা হয়েছে না পার্ট 12 এ অর্থাৎ 300 এ তে একটা লিগ্যাল রাইট দেওয়া হয়েছে যেটা হচ্ছে রাইট টু প্রপার্টি। তো বর্তমানে আমাদের বলতে গেলে যে এই হচ্ছে ছটা, এই এখানের পাঁচটা মানে কালচারাল এডুকেশন রাইট এন্ড রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, অর্থাৎ এই ছটা রয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস এট প্রেজেন্ট। তো এরপরে আমরা দেখবো যেটা যে এগুলো এই ছটার জন্য আমরা ছটা আলাদা আলাদা পার্ট বের করে প্রত্যেকটাকে ভালো করে এক্সপ্লেন করা হবে, যেটা আমাদের এম লক্ষ্মীকান্ত বইয়ে রয়েছে। তো এই পার্টে আমরা জানতে হবে আমাদের আর্টিকেল 12 এন্ড 13, আর আমরা এই পার্টে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে হোয়াট আর দ্য ফিচার্স অফ ফান্ডামেন্টাল রাইটস। ওকে, তাহলে পরেরটা দেখা যাক। তো এর পরের পার্টে আমরা এটা করব সেটা হচ্ছে ফিচার্স অফ ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড কি কি ফিচার্স রয়েছে। তো তার ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে যে সাম অফ দেম আর অ্যাভেলেবল অনলি টু দ্য সিটিজেন্স হোয়াইল সাম আদার্স ফর অল বলতে এখানে বলতে চাইছে যে কিছু ফান্ডামেন্টাল রাইটস রয়েছে যেগুলো শুধুমাত্র আমাদের সিটিজেন্স অর্থাৎ আমরা ইন্ডিয়ান সিটিজেন্স যারা তাদের জন্য অ্যাপ্লিকেবল হয়ে থাকে, আর কিছু ফান্ডামেন্টাল রাইটস রয়েছে যেগুলো সিটিজেন্স, ফরেনার এবং ইন্ডিভিজুয়াল মানে যে সমস্ত লিগ্যাল যে সমস্ত কোম্পানিজ গুলো রয়েছে বা কর্পোরেশনস রয়েছে তাদের সবার ক্ষেত্রে এটা অ্যাভেলেবল থাকবে। তাহলে এখন জাস্ট আমরা ফান্ডামেন্টাল রাইটস যেহেতু পুরো সমস্ত আর্টিকেলস গুলো এই পার্টে এখনো ডিসকাস করিনি, তাহলে জাস্ট এখানে আমি একটা ছকের মাধ্যমে করার চেষ্টা করছি যে অনলি ফর দ্য সিটিজেন্স, এটা অনলি ফর সিটিজেন্স। আর আচ্ছা, এটা এখানে আমরা এরকম লেখা যেতে পারে যে কোনগুলো সিটিজেন্স এর ক্ষেত্রে থাকবে আর কোনগুলো থাকবে আমাদের ফর অল। তাহলে সিটিজেন্স এর ক্ষেত্রে যেগুলো থাকছে, সিটিজেন্স এর ক্ষেত্রে কোনগুলো থাকছে যে অনলি ফর সিটিজেন্স, এখানে ফার্স্ট পয়েন্টটা যদি এখানে মুছে দেওয়া যায়, এটা এখান থেকে আশা করি দেখা যাচ্ছে। সিটিজেন্স হচ্ছে কোনগুলো, সিটিজেন্স এর ক্ষেত্রে বেসিক্যালি আমাদের মনে রাখা দরকার যে 15, 16 আর্টিকেল নাম্বার 15, 16, 19, 29 আর 30, তাহলে এগুলো হচ্ছে আমাদের সিটিজেন্সদের ক্ষেত্রে অ্যাভেলেবল থাকছে এই সমস্ত আর্টিকেলস গুলো। আর কোনগুলো আমাদের মনে রাখতে হবে সিটিজেন্স এন্ড ফরেনার্স বোথ, সিটিজেন্স এন্ড ফরেনার্স বোথ, তো সেটা থেকে যাচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার 14, আর্টিকেল নাম্বার 20 থেকে আপ টু 28। তো যখন আমরা পুরো ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারটা ডিসকাস করব তখন আমরা এটা বুঝতে পারবো যে এই সমস্ত আর্টিকেল গুলো কি কি ডিসকাস করছে। তো এই পার্টে খালি আমরা এটাই জানবো যে সাম অফ দেম আর অ্যাভেলেবল অনলি টু দ্য সিটিজেন্স, যেগুলো হচ্ছে এই আর্টিকেল 15, 16, 19, 29 এন্ড 30 যেগুলো অনলি ফর সিটিজেন্স, আর কিছু রয়েছে যেগুলো হচ্ছে সিটিজেন্স এন্ড ফরেনার্স বোথ, সেটা হচ্ছে 14 এন্ড 20 থেকে 28। তারপরে রয়েছে যে দে আর নট অ্যাবসলিউট বাট কোয়ালিফাইড, তারা অ্যাবসলিউট নয় কিন্তু কোয়ালিফাইড। The state can impose reasonable restrictions on them. This is the second features of fundamental rights. যে তারা অ্যাবসলিউট নয়, যে ফান্ডামেন্টাল রাইটস আমাদের দেওয়া হয়েছে মানে যে আমরা যা খুশি করতে পারি, আমাদের ফ্রিডম অফ স্পিচ দেওয়া আছে আর্টিকেল নাম্বার 19 এ, মানে আমরা যা খুশি বলে দিতে পারি, যে কোনো একটা ক্রাইম রিলেটেড কিছু কাজ করতে পারি, সেটা কিন্তু নয়। তাহলে দে আর নট অ্যাবসলিউট বাট কোয়ালিফাইড বলেছে কিন্তু অ্যাবসলিউট নয়, স্টেট চাইলেই ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশনস অন দেম, মানে ফান্ডামেন্টাল রাইটস এর উপরে রেস্ট্রিকশনস তারা অ্যাপ্লাই করতে পারে। ওকে, নেক্সট পয়েন্ট রয়েছে পয়েন্ট নাম্বার 3 যে সাম অফ দেম আর নেগেটিভ ইন ক্যারেক্টার while some other in positive in character। তাহলে নেগেটিভ ক্যারেক্টার বলতে চাইছে মানে কি
যে আমাদের এই সমস্ত কাজগুলো করা উচিত নয়। নেগেটিভ বলতে গেলে আমাদের কোন কাজগুলো করা উচিত নয়, যেমন হচ্ছে আনটাচেবিলিটি, মানে কোনো কাউকে যে ডিসক্রিমিনেট করা, যে অন দ্য গ্রাউন্ড অফ, যেটা আমাদের আর্টিকেল নাম্বার 15 ডিসকাস করছে, যে কোনো পারসনসকে ডিসক্রিমিনেট করা যাবে না অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, সেক্স, কাস্ট, বার্থ প্লেস অফ বার্থ ইত্যাদি রেসপেক্টে। তাহলে নেগেটিভ ইন ক্যারেক্টার মানে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না, সেটা বলতে চাইছে। এন্ড সাম আর পজিটিভ মানে আমাদের কিছু পজিটিভ বলতে গেলে কিছু মানে ভালো কিছু বলতে চাইছে। পজিটিভ মানে সাপোজ কোনো কিছুতে যে কোনো ধর্মকে আমরা চাইলে আমরা হিন্দু হতে মানে হিন্দু ধর্মের প্রতি ইয়ে দেখাতে পারি, বা কোনো ক্ষেত্রে আমরা মুসলিম হলে মুসলিম ধর্মের প্রতি ইয়ে থাকবে, তাহলে কোনো ধর্মকে ছোট করা হচ্ছে না। তো সেখানে বলতে চাইছে সামার পজিটিভ, এবং যে যার নিজের মতো করে মানে একটা কমপ্লিটলি ফ্রিডম রয়েছে যে যে কোনো ধর্মকে মানে কি করতে পারে, যে কোনো ধর্মকে মেনে চলতে পারে। তো সেটা হচ্ছে আমাদের পজিটিভ ইন নেচার। দে আর জাস্টিসিয়েবল, তার মানে তারা হচ্ছে জাস্টিসিয়েবল, মানে ফান্ডামেন্টাল রাইটস গুলো কি রয়েছে না, তাদেরকে জাস্টিসিয়েবল মানে আদালতে তাদের বিচার মানে বিচারযোগ্য। মানে যখন বলতে চাইছে যে কোনো কিছু সাপোজ ফান্ডামেন্টাল ল কারোর ক্ষেত্রে হয়তো ভায়োলেট হয়েছে ফান্ডামেন্টাল রাইট, তাহলে যখনই ফান্ডামেন্টাল রাইট সেটা ভায়োলেট হচ্ছে, তাহলে সে কি করতে পারে, সে ডাইরেক্টলি আদালতে যেতে পারে, এবং সে কি করতে পারে না, সে তার মানে প্রকৃতপক্ষে বিচার পেয়ে থাকে। সেই কারণে এটা বলা হচ্ছে যে দে আর জাস্টিসিয়েবল। নেক্সট রয়েছে পয়েন্ট নাম্বার 5, যে দে আর ডিফেন্ডেড এন্ড গ্যারান্টেড বাই দ্য সুপ্রিম কোর্ট। অর্থাৎ এই যে ফান্ডামেন্টাল রাইটস গুলো রয়েছে সেগুলো ডিফেন্ডেড এন্ড গ্যারান্টেড দেওয়া হয়েছে বাই দ্য সুপ্রিম কোর্ট। অর্থাৎ কোন একজন পারসনসের যদি ফান্ডামেন্টাল রাইটস মনে হয়েছে যে ভায়োলেট হয়েছে, সে ডাইরেক্টলি কি করতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে। তাকে যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে, যেমন প্রথমে হাইকোর্টে অ্যাপিল করতে হয়, সেই সমস্ত পদ্ধতির মাধ্যমে মানে হাইকোর্ট হয়ে ভায়া হাইকোর্টে সুপ্রিম কোর্ট যাওয়ার কোনো দরকার নেই, ডাইরেক্টলি সে সুপ্রিম কোর্টে কি করতে পারে, তার বিচারের জন্য যেতে পারে। তো এটা হচ্ছে পয়েন্টস। নেক্সট হচ্ছে পয়েন্ট নাম্বার 6, দে আর নট স্যাক্রোস্যাঙ্ক্ট অর পার্মানেন্ট। যে ফান্ডামেন্টাল রাইটস যেগুলো কনস্টিটিউশনে লিখে দেওয়া আছে, তো সেগুলো যে পার্মানেন্ট সেরকম ব্যাপারটা কিন্তু নয়। The parliament can curtail or repeal them but only by a constitutional amendment act. তাহলে পার্লামেন্ট কি করতে পারে, কার্টেল বা রিপিল করতে পারে। মানে পার্লামেন্ট চাইলেই সেটাকে কি করতে পারে, কাট করে নতুন ভাবে কিছু অ্যাড করতে পারে, রিপিল করতে পারে, বাট দেম অনলি বাই এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে, নট বাই অর্ডিনারি অ্যাক্ট, অর্থাৎ কোনো অর্ডিনারি অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা হবে না। এটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে পার্লামেন্ট এটা করতে পারে। কিন্তু এখানে একটা পয়েন্টস মাথায় রাখতে হবে, যে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন সেটা যাতে না কোনোভাবে ভায়োলেট করে। তো বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন সেটা ভায়োলেট করে কিন্তু নয়। তাহলে হোয়াট ইজ বেসিক স্ট্রাকচার, যেটা আমাদের এখানে একটা চ্যাপ্টার সি রয়েছে এম লক্ষ্মীকান্ত বইয়ে, তো আমরা যখন চ্যাপ্টারটা ডিসকাস করব তখন বেসিক স্ট্রাকচারটা আরো ভালো করে বুঝতে পারা যাবে। তো নেক্সট ফিচার্স পয়েন্ট রয়েছে পয়েন্ট নাম্বার 7, যে মোস্ট অফ দেম আর অ্যাভেলেবল against the arbitrary action of the state with a few exception like those against the state's action and against the action of private individuals. মানে স্টেটের ক্ষেত্রে, কোন একটা স্টেট অ্যাকশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট করছে, কিন্তু কোন একটা প্রাইভেট রিলেটেড যে সমস্ত কোম্পানিজ বলি বা অন্যান্য ক্ষেত্রে, সেখানে আমরা কিন্তু বলতে পারি না যে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট করছে। আমরা তার এগেইনস্টে গিয়ে কোনোভাবে কিন্তু মানে আদালতে যেতে পারি না। তো সেটা বলতে চাইছে এখানে পয়েন্ট নাম্বার 7। এরপরে আরো অনেক পয়েন্টস রয়েছে, যে ফান্ডামেন্টাল রাইটস গুলো কি ভায়োলেট করে না, ফান্ডামেন্টাল রাইটস গুলো কি মানে ফান্ডামেন্টাল রাইটস গুলো কখনোই কি চেঞ্জ হয় না। চেঞ্জ বলতে চাইছে মানে এখানে ফান্ডামেন্টাল রাইটস গুলো কি কি ক্ষেত্রে রেস্ট্রিকশন রয়েছে, যেমন যখন কিনা এক্সটার্নাল এমার্জেন্সি অ্যাপ্লাই হয়, যখন আমাদের এক্সটার্নাল এমার্জেন্সি মানে যখন আমাদের ন্যাশনাল এমার্জেন্সি রয়েছে, এট দ্য টাইম অফ, এখানে বলা হচ্ছে এট দ্য টাইম অফ ন্যাশনাল এমার্জেন্সি, অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সি যখন থাকে তখন ফান্ডামেন্টাল রাইটস গুলো কি হয়ে যায়, সমস্তগুলোই ফান্ডামেন্টাল রাইটস এর কোনো অস্তিত্ব তখন থাকছে না, তখন এক্সেপ্ট আর্টিকেল নাম্বার 20 এন্ড 21, তাহলে এইগুলো বাদ দিয়ে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস এর কোনো অস্তিত্ব তখন থাকে না। এরপরে বলতে চাইছে যেটা আর্টিকেল নাম্বার 19, সেটা কি হয়ে যায়, আর্টিকেল নাম্বার 19টা কখন কাট হয়ে যাচ্ছে, আর্টিকেল নাম্বার 19 হচ্ছে যখন কিনা আমাদের ওয়ার হচ্ছে বা এক্সটার্নাল কোনো এগ্রেশন, কিন্তু ইন্টারনাল এমার্জেন্সি বা ইন্টারনাল কোনো এগ্রেশনের ক্ষেত্রে কিন্তু আর্টিকেল 19 কোনোভাবে কার্টেল হবে না। তো এটা আমাদের পয়েন্টস। আরো অনেক ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো রয়েছে, যেমন এখানে আরেকটা পয়েন্টস হয় যে এই যে ফান্ডামেন্টাল রাইটস গুলোর ক্ষেত্রে রেস্ট্রিকশনস অ্যাপ্লাই করা হয় যখন কিনা আমাদের মিলিটারি ফোর্স
পুলিশ ফোর্স, প্যারামিলিটারি ফোর্স মানে আর্মড ফোর্স ইত্যাদি পারপাসের ক্ষেত্রে পার্লামেন্ট কি করতে পারে, রেস্ট্রিকশনস অ্যাপ্লাই করতে পারে। ওকে, নেক্সট পয়েন্ট আরেকটা হয়ে থাকে যেটা বলতে চাইছে যখন আমাদের মার্টিয়াল ল, মার্টিয়াল ল বলতে গেলে কোনো একটা প্লেসে যখন আমাদের মিলিটারি রুল অ্যাপ্লাই হচ্ছে, যেটা আমাদের প্যারামিলিটারি ফোর্স, মিলিটারি ফোর্স যেটা পার্লামেন্ট কার্টেল করছে, সেটা আমাদের সমস্ত পুরো অল ওভার ইন্ডিয়া মানে অল ওভার দ্য স্টেট অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু অল ওভার দ্য কান্ট্রি অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু এখানে যেটা আমরা বলতে চাইছি অর্থাৎ আর্মড মানে যেটাকে বলা হয় যে মিলিটারি ফোর্স, যেটাকে বলা হচ্ছে মার্টিয়াল ল, সেটা একটা পার্টিকুলার কোনো স্টেট, পার্টিকুলার কোনো একটা এরিয়াতে বোঝাতে চাইছে। তো সেই পার্টিকুলার এরিয়াতে কি হয়, যখন অ্যাপ্লাই হয় তখন কিছু রেস্ট্রিকশনস থেকে থাকে। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে ল মেনটেনের মাধ্যমেও কিছু ল নতুন করে অ্যাপ্লাই করে পর কি করা যেতে পারে, যে ইউনিফর্মিটি, ফান্ডামেন্টাল রাইটস এর ইউনিফর্মিটি রাখা হয়ে থাকে। তো সেটা সেই রকম ল গুলো কোথায় পাস করানো হয়, পার্লামেন্টে পাস করানো হয়, স্টেট লেজিসলেচারসে সেটা কোনো রকম ভাবে পাস করানো হয় না, সেই রাইটটা শুধুমাত্র পার্লামেন্টে থাকে। তো এরপরে আমরা আর্টিকেল নাম্বার 12 এন্ড আর্টিকেল নাম্বার 13 এই পার্টে ডিসকাস করব। তো দেখা যাক। তো নেক্সট পার্টে যেটা আমাদের রয়েছে যে আর্টিকেল নাম্বার 12, তাহলে আর্টিকেল 12 কি ডিসকাস করছে, সেটা বেসিক্যালি ডেফিনেশন অফ এ স্টেট, অর্থাৎ একটা স্টেটের ডেফিনেশন কি হতে পারে সেটা ডিসকাস করছে। তো এর মধ্যে কি কি পার্ট কে নেওয়া হয়েছে, এক নম্বর যেমন বলছে যে গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট অফ ইন্ডিয়া বলতে চাইছে মানে গভর্নমেন্ট মানে হচ্ছে এক্সিকিউটিভ বডি আর পার্লামেন্ট মানে হচ্ছে লেজিসলেটিভ বডি। তার মানে এই দুটোর মধ্যে একটা মানে একটা কানেকশন দেখতে চাইছে। তাহলে দ্যাট ইজ এক্সিকিউটিভ এন্ড লেজিসলেটিভ অর্গান অফ ইউনিয়ন গভর্নমেন্ট, সেটাও আন্ডার স্টেটের আন্ডারে পড়ছে। গভর্নমেন্ট এন্ড পার্লামেন্ট অফ স্টেটস, দ্যাট মিন্স এক্সিকিউটিভ এন্ড লেজিসলেটিভ অর্গান অফ স্টেট গভর্নমেন্ট। ওকে, তারপরে রয়েছে সমস্ত লোকাল বডিজ গুলো। লোকাল বডিজ বলতে গেলে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে ডিস্ট্রিক্ট বোর্ড, পঞ্চায়েত এন্ড ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, সমস্তগুলোই আমাদের পড়ছে স্টেটের আন্ডারে, স্টেটের ডেফিনেশনস এর মধ্যে এগুলো পড়ছে। এন্ড অল আদার বডিজ লাইক এলআইসি, ওএনজিসি, সেল এক্সেট্রা, সেগুলো আমাদের স্টেটের আন্ডারে পড়ছে। এন্ড অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট যেটা বলা হয়ে থাকে যে যে সমস্ত প্রাইভেট মানে প্রাইভেট এজেন্সিস গুলো রয়েছে, লিগাল প্রাইভেট এজেন্সিস বা কর্পোরেশন, সেগুলো কার আন্ডারে থাকছে, সেগুলো আমাদের স্টেটের আন্ডারে থাকছে। তো এটা ছিল আমাদের আর্টিকেল নাম্বার 12, যেটা আমাদের ডেফিনেশন অফ স্টেট সম্পর্কে বেসিক্যালি বলে থাকে। তো এরপরে আমরা আর্টিকেল নাম্বার 13টা ডিসকাস করব। সো এরপরে আমরা যেটা আর্টিকেল নাম্বার 13 ডিসকাস করব, আর্টিকেল 13 বলছে যে লজ ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ যে সমস্ত ল গুলো ফান্ডামেন্টাল রাইটস এর সাথে ইনকনসিস্টেন্ট থাকছে, অর্থাৎ যেটা বলা হচ্ছে এখানে যে ল যেগুলো ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস, যে অল দ্য লজ হুইচ আর ইনকনসিস্টেন্ট উইথ অর ইন ডিরোগেশনস অফ এনি ফান্ডামেন্টাল রাইটস শ্যাল বি ভয়েড। অর্থাৎ যে সমস্ত ল গুলো ইনকনসিস্টেন্ট মানে ওর সাথে থাকছে না, মানে এটা বাতিল হয়ে যাবে তাহলে সেটা, ঠিক আছে। ইট এক্সপ্রেসিভলি প্রোভাইডস ফর দ্য ডক্ট্রিন অফ জুডিশিয়াল রিভিউ। এরপরে বলতে চাইছে দ্য টার্ম ল, আর্টিকেল 13 এর ল বলতে গেলে কি বোঝায়, যে সমস্ত পার্মানেন্ট ল গুলো রয়েছে, অর্থাৎ পার্মানেন্ট ল কারা ঠিক করছে, বাই দ্য পার্লামেন্ট এন্ড অলসো স্টেট লেজিসলেচার্স। তেমনি রয়েছে টেম্পোরারি ল, যেগুলো কিনা অর্ডিন্যান্স বলতে পারি আমরা, যেগুলো হচ্ছে আমাদের প্রেসিডেন্ট এবং গভর্নরের হাতে পাওয়ার থাকছে। এছাড়া কিছু স্ট্যাচুটরি এন্ড নন স্ট্যাচুটরি সোর্সেস অফ ল। স্ট্যাচুটরি এন্ড নন স্ট্যাচুটরি সোর্সেস অফ ল, এটা মানে বলতে চাইছে বিভিন্ন রুল, রেগুলেশনস, অর্ডার, এই সমস্তগুলো। তাহলে উপরের মধ্যে যে কোনো এই যে ল এর ডেফিনেশন রয়েছে আর্টিকেল 13 এ, তো এগুলোর মধ্যে যে কোনো একটা যদি ভায়োলেট হয়, যদি সেটা ফান্ডামেন্টাল রাইটস এর এগেইনস্টে যায়, তাহলে সেটা কি হবে, শুড বি ভয়েড, ঠিক আছে, মানে সেটাকে মানে ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এবার বলতে চাইছে ফার্দার, এখন আরেকটা জিনিস রয়েছে আর্টিকেল 13 যেটা ডিক্লেয়ার্স করে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ নট এ ল। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংবিধান সংশোধনী, সেটা কিন্তু কোনো ল নয়, এন্ড হেন্স ক্যান নট বি চ্যালেঞ্জড। কিন্তু এটা তো আর্টিকেল 13 এ এটা বলা হয়েছে, কিন্তু যেটা এখানে পয়েন্টস রয়েছে আমাদের, যে এখানে এটা বলে দেওয়া হয়েছে যে আর্টিকেল 13 ওয়াইজ যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ নট এ ল এন্ড হেন্স ক্যান নট বি চ্যালেঞ্জড। কিন্তু সুপ্রিম কোর্ট ইন দ্য কেশবানন্দ ভারতী কেস, ইন কেশবানন্দ ভারতী কেস 1973 তে যেটা বলা হয়েছে, সুপ্রিম কোর্ট যেটা বলেছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ক্যান বি চ্যালেঞ্জড, সেটাকে আমরা চ্যালেঞ্জ করতে পারি, ঠিক আছে, চ্যালেঞ্জ টু দ্য কোর্ট, সেটা চ্যালেঞ্জ করা যেতে পারে যদি সেটা কোনোভাবে ফান্ডামেন্টাল রাইটস কে ভায়োলেট করে থাকে, যেটা ফর্মস করছে বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন। অর্থাৎ বেসিক স্ট্রাকচার যেটা রয়েছে, বেসিক স্ট্রাকচারকে কনস্টিটিউশনাল
অ্যামেন্ডমেন্টকে ভায়োলেট করতে পারে, এই কারণেই বলা হচ্ছে যে চ্যালেঞ্জ করা হচ্ছে, এই কারণেই, তার কারণ হচ্ছে যে যেহেতু এটা বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করছে, ফান্ডামেন্টাল রাইটসকে, তো সেই কারণের জন্য এখানে যেটা বলা হয়েছে কেশবানন্দ ভারতী কেসে, যেটা আমরা বেসিক স্ট্রাকচার চ্যাপ্টারে আমরা আরো ডিটেলসে এটা স্টাডি করব, তো এখানে এটাই বলা হচ্ছে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকে কি করা যেতে পারে না চ্যালেঞ্জ করা যেতে পারে অন দ্য বেসিস অফ, চ্যালেঞ্জ করা যেতে পারে টু দ্য কোর্ট অন দ্য বেসিস অফ ইফ ইট ভায়োলেটস দ্য ফান্ডামেন্টাল রাইটস। তো এটাই ছিল আমাদের আর্টিকেল 12 and 13, আর আজকের পার্টের বেসিক স্টার্টিং পয়েন্টটা। এর পরের পার্ট থেকে আমরা যে 6টা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, তো 6টা পার্টের ভিডিওতে আমরা ডিটেলস এক্সপ্লেনেশন করার চেষ্টা করব। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।